বড়। ইয়েস তো স্যার। বড় হোক তাতে কোনো অসুবিধা নেই, সবাই যদি একটু মিউট করে রাখেন তাইলেই চলবে। আর যদি কোশ্চেন থাকে তখন নিজেকে আনমিউট করে নিলেই হবে। এইভাবেই চলে, অনলাইন ক্লাসগুলো এইভাবেই চলতেছে আর কি। তো যদি কারোর কোনো কোশ্চেন থাকে করেন, নাইলে আমি শুরু করে দিচ্ছি। হুম। জি স্যার, শুরু করতে পারেন। শুরু করে দিছি অলরেডি। স্যার, একটা ছোট প্রশ্ন ছিল। হ্যাঁ, বলেন। স্যার, আমাদের ক্লাসেস গুলো যদি সবগুলোই অনলাইনে হয় না, ওগুলো তাহলে আমাকে কি বলে লাভ নাই, আমার 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 সাথে এটা শেয়ার করে লাভ নাই। এটা আপনি একাডেমিক ক্যাম্পাসে তাদের সাথে শেয়ার করবেন। ওইটা আমি বলতে পারবো না যে অনলাইন অফলাইন হবে বা কি হবে না হবে, এটা আমার হাতে নেই। মানে আপনাকে যেভাবে দিছে আমাকে ওইভাবে দিছে, সেভাবেই গেছে, এটার সাথে আমার সম্পৃক্ততা নেই। আই এম নট দ্য ডিসিশন মেকার। তো আমি যতখানি আপনাদের সম্পর্কে শুনছি, যেটা আমাকে হালিম সাহেব বলছে, যে আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আদৌ সিএ পড়েন না, মানে সিএ আর্টিকেলশিপ নাই। তো এই পরীক্ষা পাশ করার পরে আপনারা 2 বছরের জন্য আর্টিকেলশিপ নেবেন, কেউ বাংলাদেশ ব্যাংকে আছেন, কেউ হয়তো আইসিএম এ কোয়ালিফাইড আমার মতো। এরকম হয়তো অনেকে আছে, আমাকে যেটা বলছে আর কি। এই অর্থাৎ সি এর হাতে, মানে হাতে কলমে যে অভিজ্ঞতাটা, মানে সিএ প্রফেশনে, সেটা অনেকেরই আপনাদের নাই। কথা সত্য না মিথ্যা আমি জানি না। সত্য স্যার। সত্য, আচ্ছা ঠিক আছে। হোক, তাতে অসুবিধা নাই আমাদের। এটার সাথে মানে অতটা সিএ এর ইসের সাথে অতটা দরকার নেই। আপনি ইনকাম ট্যাক্স আলাদাভাবেই আপনি পাস করতে পারবেন, তবে কিছু তো আপনার প্র্যাকটিক্যাল এক্সপোজার লাগে। সিএ পুরাটাই হলো প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড, যাই হোক আর কি। আচ্ছা, তাহলে আর যদি কারো কোনো মানে কোশ্চেন না থাকে বা কোনো কিছু বলার না থাকে, তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছেন এটা শুরু করি। আর এগুলো সব হ্যান্ডআউট আপনি পাবেন, এগুলো সব কপি আপনি পাবেন। স্যার সুতরাং ওইটা নিয়ে স্যার অস্থির হওয়ার কিছু নেই। স্যার আদাব স্যার। আদাব। স্যার আমি ফারুক বলছি, আপনার পুরাতন স্টুডেন্ট। আমরা তো আইসিআর মেম্বার। ও, আমরা তো যেহেতু আর্টিকেলশিপ করিনি, প্র্যাকটিক্যালি এক্সপোজার দরকার। আমাদের জন্য আপনার কি সাজেশন আছে? না, ওইটা তো আপনি নিবেনই, যেভাবে আইসিএবি যেভাবে পরিচালিত হচ্ছে ওইভাবেই তো আপনি করবেন। আপনি যেহেতু নিজে আইসিএম এ কোয়ালিফাই, ওই ক্লাসগুলো আপনার তো অলরেডি, তো ধরেন একটা প্রফেশনাল ডিগ্রি আছে। তো আর হলো এই যে এগুলা পাশ করার পরে আপনার জন্য ইজি হবে, যে যেখানে 3.5 বছরের আর্টিকেলশিপের জায়গায় কমে 2 বছরের হয়ে গেল। সুতরাং ওইটা করলে তো আপনি মানে কোয়ালিফাই করে, এবং অনেকেই করছে, কিন্তু আপনার আইসিএম এ করার পরে সিএ কোয়ালিফাই করছে, এইভাবে অনেকেই করছে। অনেকগুলো সাবজেক্টের এক্সামশন দেওয়া থাকে, তাতে সুবিধা হয়। হুম। থ্যাংক ইউ। এই, আচ্ছা, অলরাইট, তাহলে আমরা শুরু করি। তো যেটা দেখাচ্ছি সেটা হলো যে, মানে ট্যাক্সের সম্পর্কে একটা সাধারণ ধারণা, এটা এই ক্লাস না দেখালেও চলে, কিন্তু যেহেতু ক্লাসটা শুরু করব, কি বলে শুরু করব? ট্যাক্সের ক্লাস, তো ট্যাক্সের একটা আউটলাইন দিয়েই তো শুরু করতে হয়। তো প্রথমেই আসেন, ইন্ট্রোডাকশনে যে কথা বলি যে ট্যাক্স কি। মানে সেখানে ট্যাক্সের বিভিন্ন রকমের সংজ্ঞা আছে, অনেক মনীষীরাও ভালো ভালো সংজ্ঞা দিয়ে গেছে। তো আসল কথা হলো ওইটা, ট্যাক্সেস আর ডিউস দ্যাট উই পে ফর দ্য প্রিভিলেজেস অফ মেম্বারশিপ অফ দ্য অর্গানাইজড সোসাইটি, and it's a compulsory payment made to the government for services it provides us, though people may happy or unhappy। সেটা যাই হোক, এটা নিয়ে অনেক কথা আছে, যে আমি এত টাকা ট্যাক্স দেই, আমি কি পাই, আমি কি বেনিফিট পাই, ইত্যাদি। এ ধরনের বাজারে অনেক ধরনের কথা প্রচলিত আছে। সেটা যাই হোক, বাট ট্যাক্স, এটা মনে রাখতে হবে যে ইনকাম ট্যাক্সটা আমাদেরকে দিতে হবে দেশ পরিচালনার জন্য। আয়ের উপরে আয়কর দিতে হবে। আর সিটি কর্পোরেশনের ট্যাক্স ভিন্ন, সেটা দেই দেখে আমরা রাস্তায় বাতি পাই, ইত্যাদি ইত্যাদি। আর এগুলো দিয়ে তো আমাদের এই ট্যাক্স দিয়ে সরকারের দুইটা বাজেট ফুলফিল হয়, একটা রেভিনিউ বাজেট, একটা ডেভেলপমেন্ট বাজেট। এটা তো আপনি জানেনই, এবং আরো এও জানেন আপনারা। সেটা হলো আমরা সংসারের যেভাবে বাজেট করি, আয় বুঝে ব্যয় করি, সরকার বাজেট করে ব্যয় বুঝে আয় করে। সরকার যখন বাজেট প্রণয়ন করে, সরকারের ব্যয়ের খাতগুলো সরকার আগে ঠিক করে, যে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা দিতে হবে কত, স্বাস্থ্য, শিক্ষা, প্রতিরক্ষা, ইত্যাদি ইত্যাদি, কোন খাতে কত খরচ হবে, এটা ঠিক করার পরে এখন আসে যে ইনকাম ট্যাক্স থেকে কত আসবে, ভ্যাট থেকে কত আসবে, কাস্টমস ডিউটি থেকে কত আসবে, ইত্যাদি ইত্যাদি, বা নন ট্যাক্স রেভিনিউ থেকে কি কত আসবে, এইভাবে। এটা তো আপনারা সবাই জানেন। এইখানে বলছে সেকেন্ড প্যারায় যে ইনকাম ট্যাক্স, আমরা সবাই জানি ইটস ট্যাক্স অন ইনকাম। তো আয়ের উপরে কর, তাহলে ভ্যাট কি? ভ্যাট হচ্ছে, যদি ইনকাম ট্যাক্সের বাংলায় বলি, বাংলা যদি বলি আমরা আয়কর, ভ্যাটের খাঁটি বাংলা হচ্ছে ব্যয় কর।
যদিও মূল্য সংযোজন কর, কিন্তু খাঁটি বাংলা কিন্তু ব্যয় কর। আমরা আয় করলে যেমন আয়কর দিতে হয়, আবার সেই আয় করা টাকা নিয়ে আগুরায় গেলে আবার ব্যয় কর দিতে হয়, বা চাইনিজ খেতে গেলে ব্যয় কর দিতে হয়। বিষয়টা এরকম আর কি। তো ভ্যাটটা হচ্ছে কনজিউমার ট্যাক্স, যে কনজিউম করবে তাকে এটা দিতে হয়। আর ইনকাম ট্যাক্সটা দিতে হয় যে আয় করবে তাকে দিতে হয়। এই ইনকাম ট্যাক্সটা কিন্তু অ্যানুয়াল ট্যাক্স, বার্ষিক কর। কিন্তু ভ্যাট কিন্তু ক্ষণে ক্ষণে, মানে যখনই আপনি ব্যয় করবেন তখনই আপনাকে দিতে হয়। এই জন্য একটা কথা বলে যে ইনকাম ট্যাক্স ইজ ইকুইটেবল অ্যান্ড প্রোগ্রেসিভ, অ্যান্ড ইটস মরাল, ইথিক্যাল অ্যান্ড লিগাল বেসিস ইজ স্ট্রঙ্গার দ্যান দোজ অফ ইনডাইরেক্ট ট্যাক্স। ইনকাম ট্যাক্সটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্সের উদাহরণ, আর ভ্যাট হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্সের উদাহরণ। তো ইনডাইরেক্ট ট্যাক্স কখনোই ভালো না সমাজের জন্য। কারণ ভালো না এই কারণে যে ওটা সমভাবে ধনী গরিব সবার উপরে সমভাবে বর্তায়। আর ইনকাম ট্যাক্স সমভাবে বর্তায় না, ধনীর উপরে বর্তায়। তো যাই হোক, তো সেই দিক থেকে ভালো। তো এনবিআর তো আপনি জানেন যে এটা অ্যাপেক্স বডি, যে ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাপেক্স বডি হচ্ছে এনবিআর। আর আমরা যদি হাইয়েস্ট অথরিটি বলি বা অ্যাপেক্স বডি বলি, যেটাই বলি এটা হচ্ছে এনবিআর। আর লোয়েস্ট অথরিটি হচ্ছে আপনার, উম, বলতে পারবেন কে? আচ্ছা আমি বলি, লোয়েস্ট অথরিটি হচ্ছে ইন্সপেক্টর। ইনকাম ট্যাক্সের ইন্সপেক্টর হচ্ছে লোয়েস্ট অথরিটি, আর হাইয়েস্ট অথরিটি হচ্ছে এনবিআর। মাঝখানে কমিশনার, এডিশনাল কমিশনার, জয়েন্ট কমিশনার, ডেপুটি কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, এক্সট্রা অ্যাসিস্ট্যান্ট কমিশনার, এবং সব শেষে হচ্ছে ইন্সপেক্টর। এবং ইন্সপেক্টরের নিচে যারা চাকরি করে, ক্লার্ক বা পেশকার, পিয়ন, এরা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষমতা ধর নয়। তো ইনকাম ট্যাক্স অথরিটি, এটাও আমাদের একটা সেকশনে আছে, বাংলা হচ্ছে আয়কর কর্তৃপক্ষ। এর আয়কর কর্তৃপক্ষ, এর হাইয়েস্ট অথরিটি হচ্ছে এনবিআর, লোয়েস্ট অথরিটি হচ্ছে ইন্সপেক্টর। আর মাঝখানে যা বললাম তাই, এনবিআর এর পরেই হচ্ছে কমিশনার, কমিশনারের পরে হচ্ছে এডিশনাল কমিশনার, এডিশনাল কমিশনার পরে জয়েন্ট কমিশনার, জয়েন্ট কমিশনার পরে ডেপুটি কমিশনার, এরপরে অ্যাসিস্ট্যান্ট কমিশনার মানে সহকারী কর কমিশনার। ওইটা বিসিএস যারা করে আসে তারা ওই অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসেবে প্রথম ল্যান্ড করে, এরপর আস্তে আস্তে প্রমোশন পেয়ে উপরে ওঠে। এই তো এনবিআর এর কিন্তু তিনটা উইং, এটা আপনি জানেন সম্ভবত, যে এনবিআর এর তিনটা উইং। তিনটা উইং কি কি? তিনটা উইং এর ভিতরে আপনার তিনটা কি কি? এক নম্বরে হচ্ছে ইনকাম ট্যাক্স, তারপরে হচ্ছে কাস্টমস, আর হচ্ছে ভিএটি। এই তিনটা উইং। তো ইনকাম ট্যাক্সে যারা কাজ করে তারা কিন্তু তিনটা ট্যাক্স নিয়ে ডিল করে, এটা কি কেউ আপনারা জানেন? ইনকাম ট্যাক্সে যারা জব করে তারা কিন্তু তিনটা ট্যাক্স নিয়ে ডিল করে। কি কি আমি বলি, আপনি লিখে নিতে পারেন। একটা হচ্ছে ইনকাম ট্যাক্স, এইটাই মূল। আর একটা হচ্ছে গিফট ট্যাক্স, বাংলা হচ্ছে দান কর। আর একটা হচ্ছে কি, ট্রাভেল ট্যাক্স। এই তিনটা ট্যাক্স নিয়ে ডিল করে। এই জন্য আপনার এখানে যারা চাকরি করে তাদেরকে সব প্লুরাল বলে, যেমন কমিশনার অফ ট্যাক্সেস। এই ট্যাক্সেস মানে প্লুরাল, নট সিঙ্গুলার। মানে একজন অনেক কাজ করে, এই জন্য হলো প্লুরাল। তো তারা কি কি কাজ করে? ইনকাম ট্যাক্সে যারা জব করে তারা, তার ভিতরে এই ইনকাম ট্যাক্সটাই হচ্ছে 99.99%। আর দুইটা হলো মানে খুচরা, খুচরা, বুঝছেন? এইটা হলো 99.99%। বলেন, এই স্লাইডে কোনো কোশ্চেন শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ, থ্যাঙ্কস স্যার, ভালো বুঝাচ্ছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে। তাইলে এটা গেল। এখন আসেন যে এই যে ইনকাম ট্যাক্স সম্পর্কে সাম কোটেবল কোর্স, যে ট্যাক্স সম্পর্কে যে মনীষীরা যে বিভিন্ন ধরনের সংজ্ঞা দিচ্ছে, সেগুলা শুনলে ভেরি ইন্টারেস্টিং। যেমন আলবার্ট আইনস্টাইন, সে বলছে দ্য হার্ডেস্ট থিং টু আন্ডারস্ট্যান্ড ইন দিস ওয়ার্ল্ড ইজ ইনকাম ট্যাক্স। তাহলে বোঝেন আজকে আমরা কিসের ক্লাস করতেছি, যে হার্ডেস্ট থিং নাকি এটা। তারপরে আরো ভালো ভালো কথাবার্তা এখানে আছে, যে ট্যাক্সেস আর হোয়াট উই পে ফর আওয়ার সিভিলাইজ সোসাইটি। তারপরে 3 নম্বরটা আরো ডেঞ্জারাস,
ইন দিস ওয়ার্ল্ড নাথিং ইজ সার্টেন এক্সেপ্ট ডেথ অ্যান্ড ট্যাক্সেস। এই পৃথিবীতে নাকি দুইটা জিনিসের মানে একবারে নিশ্চিত, মৃত্যু আর ট্যাক্স দিতেই হবে। তো এরকম আর কি, মানে দেখলে ভালো লাগবে কথাগুলো দেখলে আপনার। শেষে দেখেন বিল গেটস কি বলছে, যে প্লিজ ডোন্ট ট্যাক্স মাই ইনকাম, প্লিজ ট্যাক্স মাই কনজাম্পশন। একটা মানুষ কয় টাকা আর খাইতে পারে, অথচ বিল গেটস এর ইনকাম কি? তো যাই হোক, তো এটা মানে এই লেভেলে দেখানোর বিষয় না, তারপরও আপনাকে দেখালাম। এখন আসেন যে মানে একটা ভালো ট্যাক্স সিস্টেমের বৈশিষ্ট্য কি থাকা উচিত। নাম্বার ওয়ান হচ্ছে ইকুইটি, যে গুড ট্যাক্স সিস্টেম ইজ বেসড অন দ্য পিপলস এবিলিটি টু পে। মানুষের, এই জন্য দেখবেন আমাদের দেশে আপনার যে স্ল্যাব ট্যাক্স রেট, যেটা প্রগ্রেসিভ ট্যাক্স রেট, সেটা কিন্তু প্রথম 3.5 লক্ষ টাকা পর্যন্ত শূন্য। যাদের ট্যাক্সেবল ইনকাম 3.5 লক্ষ টাকা পর্যন্ত, তাদের নো ট্যাক্স। এটার নাম ইকুইটি। এবং আপনি ধাপে ধাপে রেটটা বাড়বে। তো সুতরাং সবাই কিন্তু এক না, সিম্পলিসিটি। ট্যাক্স পেয়ার শুড এবল টু আন্ডারস্ট্যান্ড দ্য ট্যাক্স সিস্টেম। একজন ট্যাক্স পেয়ার, একজন করদাতা, একজন এসএসসি, সে ট্যাক্স সিস্টেমটা এত সিম্পল হওয়া উচিত যেন তিনি সহজেই বুঝতে পারেন। যার কারণে দেখেন দীর্ঘদিন পরে ট্যাক্স আইনটা বাংলায় হলো, তারপরে রিটার্নও চেঞ্জ আসছে, তারপরে এখন অনলাইন রিটার্ন দেওয়া যাচ্ছে। এরকম সিম্পলিসিটি হয়েছে, হয়নি তা না। কনভেনিয়েন্স, ট্যাক্স শুড বি কালেক্টেড ইন কনভিনিয়েন্ট ম্যানার। মানে এটা এমনভাবে আদায় করা উচিত যেন উম, মানে কনভিনিয়েন্ট বলতে এখানে যেটা মিন করছে সম্ভবত, যেমন আগে যারা জমিদার ছিল তারা দেখবেন খাজনা আদায় করতো যখন মানুষের মানে গোলায় যখন ধান ওঠে, কৃষকের গোলায় যখন ধান ওঠে। হ্যাঁ, হালিম সাহেব, আদাব আদাব। আর একটু অনুমতি নেই, একটু হ্যাঁ হ্যাঁ, একটু অবশ্যই। যত স্বল্প সময় স্যার। না না, ঠিক আছে ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম। আমার কথা শোনা যায়? বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। শোনা যায় স্যার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমি একটু কথা বলি, খুব শর্টে, ভালো ক্লাস। হ্যাঁ, তারপরে আমি বিদায় নিই। একটু আমরা এটাকে বলে আনমিউট করে রাখি, একটু গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং মাই রিকোয়েস্ট। However, by the grace of Almighty, আল্লাহর রহমতে, the session has been started. আজকে প্রথম ক্লাস। এই ক্লাসটা কি প্রফেশনাল লেভেল। কারা আছেন? Our regular students from certificate level also allowed. Second issues from other respected or I think dignified professions such CMA, ACCA, CMA qualified, ACCA affiliated or qualified, that means members. Okay. And some senior students from earlier and taking conversation. এখনকার যে সেশনটা, এটা কিন্তু একটু ভেরি আই থিঙ্ক গ্লোরিয়াস আমাদের এন্টিটি বা একটু রিলেশনশিপ আছে। তাহলে বোঝা গেল যে দা লার্নার্স হিয়ার অলসো ভেরি জাস্ট এন্ড নলেজেবল। আমাদের আন্ডার গ্রাজুয়েট যে প্যাস পিরিয়ার্টিক্যালশিপ, কিছু কিছু ছাত্র আমাদের এখানে আছে। The combinations of, I think, 4 items of the students are here, শিক্ষার্থীরা। আমাদের 7টা সাবজেক্ট জানা আছে। এটা কি? This is the first batch to fall on later the examination November, December, which also announced earlier, and as information uploaded website that will be revised. তার মানে যে পরীক্ষা তারিখ দেওয়া আছে এগুলো হবে না। We also mention your timetable, okay, in master schedule, duration of this course starting from today, আল্লাহর রহমতে 3 থেকে শেষ হবে কখন? শেষ হবে 15 তারিখের ভিতরে। Think yourself and no need to broadcast, কাউকে বলার দরকার নাই। সম্ভবত proposed examination date 21st December. So we are getting maximum time. তাহলে এই সময়টা আমরা কি করব? 7 days class to be held on as norms of the institute, except or remaining government holiday. শুক্র শনিবারটা as usual to be counted and regularizing schedule. এরপরে আসি স্টাডি ম্যাটেরিয়ালস যেগুলো, সেগুলো কি আপলোডেড ওয়েবসাইট and free of cost contributed by the institute. কাজে আপনি ওখান থেকে by finding your feasibility আপলোড করে নেন, অথবা কোনো হার্ড কপি, এগুলো আপনার taking your own initiative, please preserve.
বই দরকার হয়, প্রয়োজন হবে, এই জন্য এটা আপনি আপনার প্রয়োজন মতো নিয়ে নেন। Which the papers are required for your this course and further covering and to reach in the exam. পরীক্ষা আপনার পড়ে as learner আপনি পরীক্ষা দিবেন, সেগুলো আমরা দিয়ে দিয়েছি। কি দিলাম? The recent syllabus, that means I'm taking in manual 2024 অনেক পরিবর্তন এসেছে, আপনারা দেখবেন। যেমন এই সাবজেক্টের নাম বিজনেস প্ল্যানিং, taxation and compliance, আগে ছিল ট্যাক্স প্ল্যানিং। And here is our topmost resource, our proud and respected আমাদের পরম শ্রদ্ধ রঞ্জন স্যার আছেন। স্যারের সিলেবাসের কন্ট্রিবিউশন, ম্যানুয়ালি কন্ট্রিবিউশন, সাজেস্টেড আনসারে, he as a scholar and researcher is specific that subject. Actually you are lucky and also having here such potential research person. স্যারের প্রথম ক্লাস, এদিকে এক লিজেন্ডারি, ওদিকে আর এক লিজেন্ডারি। এদিকে রঞ্জন স্যারকে আমরা দিয়েছি প্রথম দিনে, ওদিকে আর একটা দিলাম হলো শ্রদ্ধ মাসুদ খান স্যার। এই যে দুই দিক পাল, দুই দিকে দুই সেকশনে আজকে আছে। Actually you are observing the number as numerous students. Actually that is not right. আমরা 7 সাবজেক্টে যেগুলো পেয়েছি ছাত্র খুব কম। হ্যাঁ, এই জন্য সেশনটা এরকম সাবজেক্ট ওয়াইজ। ওই যে ক্রাইটেরিয়া আই অলসো মেনশন, ওখান থেকে আরো 10টা সাবজেক্ট এক্সামশন আছে, এগুলো নিয়ে একটা দুইটা করবেন। এই জন্য ইট উইল নট ক্রিয়েট বোদার। আপাতত অনলাইন, বাট ডিস্টেন্স স্টুডেন্টস উইল হ্যাভ টু অলসো জয়েন থ্রু অনলাইন চিটাগং এ এবং ডিভিশনাল আউটসাইড অফ ঢাকা যারা প্রায় ছাত্র আছেন আমাদের, কত অনেক। এগুলো unless or if we don't organize or to arrange the online system, they will not be join the effective sessions. এই জন্য we'll also provide them physical class হবে। এই জন্য our learners who are staying in Dhaka will also accommodate for them. কাজে আপাতত করে নেই, একটু রেগুলারাইজ হোক। এই যে আমি বসে আছি আমাদের ক্যাম্পাসে, আপনারা যারা এসেছেন জানেন রুম আছে, আমরা ফিজিক্যাল ক্লাস করবো এবং দরকারও আছে। এরপরে আরেকটা ইস্যু আসে, যেটা হলো যে প্রত্যেক 7 দিনের আমরা একটা আপডেট শিডিউল বলে, ওকে, অবজার্ভড ইন রেগুলারাইজিং শিডিউল মাস্টার শিডিউল থেকে দিয়ে দেবো, and which will be distributed to you. Think that is final, you will have to join একটা very closely। কোন সেশনকে নিতে হলে অন্য ইয়ে থেকে সেটাকে রেগুলার করে। এই জন্য উই অলসো ফলো দিস সিস্টেম। প্রতি শনিবারে আপনাকে 7 দিনের শিডিউল নিজ পার্সোনাল মেলে চলে যাবে, আপলোড হবে ওয়েবসাইটে, এবং আপনি সে অনুসারে জাস্ট টু ফলো এন্ড জয়েন দ্য সেশনস টু মেক এফেক্টিভ। প্রত্যেকটা সাবজেক্টে 2 জন করে টিচার আছে। They will also discuss and to inform you the classified syllabus. You do not to bother or thinking that the teacher what topic will be delivered before you. ওনারা আপনাকে জানিয়ে দিবেন, এবং 2 জনের ভিতরে একজন যিনি সিনিয়র, হিজ গ্রুপ লিডার অফ দ্য I think the mentor there. And other issues, 50% attendance you must have to also obtain from the sessions. It automatic হয়ে যাবে। আমাদের দেখতেছি সাইফুর সুন্দর করে লিখেছে, আমাদের সোহাগ উনিও লিখেছেন। তো মে আই রিকোয়েস্ট রোল নাম্বারটা আগে দিয়ে দিবেন, তাহলে কি হবে যে বাই অটোমেটিক্যালি ইউর অ্যাটেন্ডেন্স উইল বি কাউন্টেড ফ্রম দ্য সফটওয়্যার সিস্টেমস। এই জন্য আমরা দেখতেছি সোহাগ, তারপরে আমি ওদিকে নামাই, এদিকে দেখতেছি সাইফুর, এদিকে দেখতেছি রাশেদ, ফলো দেন। ওনাদেরকে ওই আপনার রোল নাম্বারটা অলসো টেক ইন ফ্রন্ট সাইড আপনার সামনে নিয়ে নেন, তাহলে এটা ওই জায়গায় ফুটে রোল নাম্বারটা বসে থাকে। Roll number you should have to also follow from our student list. Actually, which documents are necessary to sit for the exam and carrying your proper learning, we have been provided, my dear. আপনাকে আমরা কি দিলাম? সিলেবাস দিলাম, নতুন সিলেবাস। আপনি এটাতে দেখবেন, ম্যানুয়াল গুলো আপলোড করা আছে ওয়েবসাইটে, ফ্রি, ওটা দেখবেন, এবং এগুলো আপনার কাছে ফটোকপি করে অথবা আপনি ল্যাপটপে বা অনলাইন সিস্টেমে প্রিজার্ভ করবেন। সাজেস্টেড আনসার যেগুলো হলো ওখানে আপনি ফলো করেন,
It will also help you by exercising and to reach of the time frame, perpetual writing further. I think your sinus to carry of absolute answer in the question. ইতস্ততা বোধ করায় এগুলো কেটে যায়, এই সাজেস্টেড আনসার এগুলো দেখলে, এবং ইউ অলসো মেক শিওর অফ ইউর ক্যাপাবিলিটি টু অ্যাবসুলেট রাইটিং ইন দ্য এক্সাম। এজন্য অবশ্যই দেখবেন। অনলাইন যেটা, যে একটা কয়েকটা নিয়ম বললাম, 7টায় হবে, এশার নামাজের ব্রেক হবে, এইভাবে আগে সেরে নিচ্ছি। আই উইল কাম লেটার। আজকে যাচ্ছি, আবার অনেকদিন পড়া যায়, ভালো সেশনে ডিস্টার্ব করবো না। আর নেক্সট যেটা, সেটা বলা হচ্ছে যে উইল অলসো প্রোভাইড রেকর্ড ইউ, বাট মাই রিকোয়েস্ট, ডোন্ট ডিপেন্ড আপন এন্ড ক্যারিং ইউর হ্যাবিচুয়াস মুড রেকর্ড সিস্টেম। রেকর্ডটা কখন ভালো? রিল্যাক্সন, প্রিজার্ভেশন, যেমন গান, কোনো ড্রামা, নাটক, অথবা কোনো ইভেন্ট, এগুলোর জন্য। এই জন্য দ্য ওয়াইজেস্ট, যারা পটেনশিয়াল রিসার্চাররা বলেন কি, এডুকেশন শুড বি শেয়ার্ড আপন স্টুডেন্টস এন্ড টিচার। এই জন্য আমি যেমন কথা বলছি, আমাকে না দেখলে আপনি সমুদ্রের ভিতরে একটু এটারে বলে যে আপনার অ্যাকসেপ্টেন্স and twinkling for the heart rendering, এগুলো যেমন বৃদ্ধি পায়, তো তেমন ওই রেকর্ডিং ওটা হয় না। তো এই জন্য মাই রিকোয়েস্ট, প্লিজ, যদিও 50% অ্যাটেন্ডেন্স, ইউ শুড হ্যাভ টু অ্যাটেন্ড অল দ্য ক্লাসেস। টিচার গুলো অত্যন্ত ভালো, আমি যা বলতেছি এর থেকে আপনি বেশি পাবেন এখানে, বিলিভ মি, কিন্তু ইউ শুড হ্যাভ টু কাম। অনলাইন ফিজিক্যাল ক্লাস কিছুদিন চলুক, চলার পরে which you will be, I think, advise us, we carry and to organize this. ছাত্ররা পড়বে, ছাত্ররা লেখাপড়া করবে, আমাদের সিনিয়র স্টুডেন্টসরা যা বলবে আমরা তাই করব, নো ইস্যু। আর তেমন কিছু নাই। তাহলে আমি একটু সামারাইজ করি। আমি 5টা জিনিস বললাম। ফার্স্ট, আল্লাহর রহমতে আমরা ক্লাসটা শুরু করে দিলাম। এটা আজ থেকে 15ই ডিসেম্বর পর্যন্ত চলবে, রিমেইনিং দ্য গভর্নমেন্ট হলিডে। শুক্র শনিবারে স্পেশাল সেশন হবে, রিভিউ সেশন হবে, এক্সাম প্রিপারেটরি সেশন হবে, ফিডব্যাক হবে, মক টেস্ট হবে। উইল অলসো কভার, নো প্রবলেম, টেকিং মোর শিডিউল, ফিজিক্যাল ক্লাস এগুলো হবে। আর আরেকটা বিষয়, যারা দোজ দ্য ফার্স্ট স্টুডেন্টস, দে উইল অলসো জয়েন, উইল ইনশিওর দ্য অনলাইন ক্লাস। আমাদের অনেক ছাত্র চিটাগং এবং আউটসাইড অফ ঢাকা, even I think divisionals, regions, they are pertaining the job or other related businesses. তো এই জন্য আমাদের অনলাইনটা এটার সাবসিডারি বা এডিশনাল হিসাবে রাখতে হবে তাদের জন্য, পারবে না তো এসে। আর থার্ডে যেটা বললাম, যে প্রত্যেকটা শিডিউল আপলোড করা থাকবে 7 দিনের জন্য, শনিবার ইস্যু হবে এবং পরবর্তী শুক্রবার পর্যন্ত চলবে। ক্লিয়ার? এই জন্য আমরা মাস্টার শিডিউল থেকে এগুলো নিয়ে আপনাদের আপডেট করে রাখবো, যাতে which will also offer and be conducted the sequences, regularizing your schedule, যেন কোনোটা ছুটতে না যায়, কোনো ক্লাস একটাও ল্যাপস হবে না, গ্যাপ হবে না। We are here, my dear, and also keep faith upon me and blesses us. প্রত্যেকটা সাবজেক্টের যে টিচার বৃন্দ আছেন, শিক্ষক মন্ডলী, ওনারাই আপনাকে পড়াবেন, কোর্স আউটলাইন দিবেন, সিনোপসিস দিবেন, সবকিছু দিবেন, আপনার চিন্তার কারণ নাই। ক্যাপ্টেন, 3 জন ক্যাপ্টেন উইল বি নমিনেটেড বাই দ্য স্টুডেন্টস ফ্রম মেল, আর একজন ফিমেল রিপ্রেজেন্টেটিভ। কাজ হবে কি, টু লিঙ্ক আপ উইথ দ্য ম্যানেজমেন্ট, আমাদের সাথে যোগাযোগ করা, মামুন, নিলয়, আমি এবং যত অফিসিয়ালস আছে, and take support, your support service, no problem. 2, also under the guidance of the honorable teachers. আপনি টিচার মুখী যত হবেন, গুরু শিষ্য শিক্ষার মতো এখানে তত, ওই জন্যই তো ফার্মে রিলেশনশিপ, আপনি তত শিখতে পারবেন। এই জন্য বিনয় চিত্তে টিচারের সাথে ক্যাপ্টেন যোগাযোগ করবে as a representative on behalf of the students and provide necessary assistance. Third হচ্ছে to cover and fulfill the requirements of the student. ছাত্রদের সব সুযোগ সুবিধা, অসুবিধা, কোনো অ্যাডভাইস, সাজেশনস, এগুলো আমরা ক্যাপ্টেন দিয়ে করে থাকবো। এই জন্য যদিও সিনিয়র এটা লেভেল, অলসো নেসেসারি ফর এডুকেশনাল পারপাসেস, আমাদের জন্য ধরো একটা বিশাল বৃহৎ এটা প্ল্যাটফর্ম। কাজে মাই রিকোয়েস্ট,
তিনজনের নাম স্যারকে আপনারা দিয়ে দিয়েন, আমি সময় নষ্ট না করি, আর একজন আমাদের ছাত্রী যারা আছেন। এবং লাস্টলি যেটা বলতে চাইলাম যে ইউ নো নিড টু গেট হেজিটেটেড মাই ডিয়ার, পরীক্ষা তো বলেই দিলাম ওভাবে যে আফটার 20 হয়তো আমাদের প্রপোজাল, আমাদের এই ক্লাসটা এভাবে চলবে, আর আশা করি যারা ভালো লাগবে। And I think just to mention here, sir, হ্যাঁ বলেন। our respected Sadhu sir, হ্যাঁ। the students are here such as usual passed from certificate level and they are regular professional level. Some students have come carrying the professional degrees and get exempted. যেমন 10টা সাবজেক্ট আমাদের রেসপেক্টেড মেম্বার্স অফ কস্ট ম্যানেজমেন্ট এসিসি অ্যাফিলিয়েটেড, ওনারা এক্সামশন পেয়ে আপনার এখানে হয়তো কিছু থাকবেন। এবং সাম স্টুডেন্টস আর কামিং এন্ড নিউমারাস, অনেক ছাত্র আন্ডার গ্রাজুয়েট বাট দে হ্যাভ বিন কমপ্লিটেড সার্টিফিকেট লেভেল, দেখা যাচ্ছে থার্ড ইয়ারে পরে সার্টিফিকেটটা হয়ে গেছে। এবং দে উইল অলসো জয়েন আফটার কমপ্লিটিং প্রফেশনাল লেভেল টু দ্য ফার্মস and which have the duration 2 years and 2.5 years, some are 3, according to their, I think, qualifications and the exam situation. So এই জন্য মাল্টি এটারে বলে যে dimensional and I think prepared students have come here, my dear sir. তো এই আলোকটা আমি এই জন্যই বললাম যে স্টুডেন্টস আর আই থিঙ্ক এনজয়িং দিস সেশন, and some are will be known vast and some are middle, and you will have to carry your this nice session, extraordinary session, outstanding session to reach them. আপনারা জেনে খুশি হবেন। শেষ করে দিই যে আমাদের শ্রদ্ধেয় রঞ্জন স্যার তো পার্সোনালিটি অফ ট্যাক্স সবাই জানেন, আমাদের যারা আছেন। ওই জন্য একটু আগে বললাম যে দুই দিকপাল দুজনের দিকে ইয়ে করতেছে। তো যেটা বলতে চাচ্ছি যে দিস সেশনস ইজ এক্সট্রাঅর্ডিনারি সেশনস ফর ইউ, প্লিজ ক্যারি and like this other sessions will try to do, যারা আছেন ওদেরও ভালো লাগবে, ইয়ে লাগবে। তো স্যারের যে সিনপসিস এগুলো স্যার যেভাবে দেন, আর রেকর্ডিং কিছু হয়তো স্যার এটা আগে থেকেই বলে নিন যে একটু ইয়ে থাকেন, তো আপনারা সিনপসিস পাবেন, স্যার উইল অলসো অ্যাডভাইজ ইউ। তো এ পর্যন্তই, আর ভালো থাকি। অ্যাজ ইউজুয়াল ব্রেক থাকবে স্যার এভাবে। আর ক্যাপ্টেন কি আমাকে বলতে পারবেন, তাহলে সময় আর নষ্ট হবে না। নাম যেমন সেকশন 1 বলে দিয়েছেন, 3 জন 1.5 মিনিটে নাম বলতে পারবেন, কেউ হতে চান? রোল নাম্বারটা সামনে লিখবেন, হ্যাঁ? রশিদ, সাইফুর যেভাবে লিখেছে এইভাবে পরে রোলটা ক্যাপ্টেন হবেন। আজিমুল সাহেবকে করেন, আজিমুল সাহেব। আজিমুল, আসসালামু আলাইকুম। আজিমুল, হ্যাঁ আজিমুল, জি আজিমুল, হ্যাঁ থ্যাংক ইউ ব্রাদার। তারপরে আরেকজন, আর দুজন, একটু তাড়াতাড়ি, সময় নষ্ট না করি। আমি রোল নাম্বার 211। সোহাগ। জি স্যার, সোহাগ আল মামুন। গুড, সোহাগ। আর আরেকজন প্লিজ, এটা দরকার, নিতান্তই দরকার, ভেরি এসেনশিয়াল। 326 মোহাম্মদ আসাদুজ্জামান। গুড, আসাদুজ্জামান ভাই, আসাদুজ্জামান, ঠিক আছে। এই 3 জনের নাম আমাদের মামুনকে জানিয়ে দিয়ে। আর আমি তো বললামই, আর আমাদের বন্ধের ভিতরে তো একজন দরকার আছে, মেয়েদের সমস্যা, মেয়েদের এক্সপেকটেশন, রিকোয়ারমেন্ট, এগুলো জানতে হবে। তো একজন বলুন, আর না হলে আমাদের এই 3 ভাইকে ট্যাগ করে দিলাম। You will also choose, and among your, I think, sisters or the classmates, you will nominate or under your consideration. তো এই পর্যন্তই, আর ভালো থাকি, হাসি খুশি থাকবো। সেশনটা নিজের প্ল্যাটফর্ম, আর আমরা আছি, ভালো লাগবে। আর দুটো ইস্যু আবার ক্লিয়ার করি, ছাত্র এত না, সাবজেক্ট ওয়াইজ ক্লাস হয়। তো এক সাবজেক্টে কেউ এনরোল করছে, কেউ আছে 2 সাবজেক্টে করেছে, কেউ আছে 3 সাবজেক্টে, 7 সাবজেক্টের এনরোলমেন্ট আমাদের কম। তো এই ধরনের বড় লিস্ট দেখে অত চিন্তার কারণ নেই। আর লাস্টলি যেটা বলি, ফিজিক্যাল করব না অনলাইন করব, দূরে যারা আছে ওরা তো পারবে না, এই জন্য আমরা অবশ্যই ফিজিক্যাল করব। এবং এখানে ফিজিক্যাল যে সকল যেমন মক টেস্ট, ফিডব্যাক, এগুলো যদি সম্ভব হয় ওইভাবেই অনলাইনে ওনাদেরও পার্টিসিপেট হবেন।
আর যদি I think if it is not fruitful for them, we will provide as much taking our proper initiatives. আমরা কাউকে বঞ্চিত করিনি, করব না, সকলের সাথে আছি, থাকবো। স্যার, আমি হ্যাঁ আলিম হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার একটা কথা ছিল। প্লিজ ভাই, কিছু বলেন। স্যার, স্যার অনেকে হচ্ছে নামটা তার মানে রোল নাম্বারটা হচ্ছে তার নামের সাথে লেখা বাদ দিয়ে এই মেসেজে লিখতেছে, যেটা অনেক বেশি না ডিস্ট্রাক্টিভ না, ওটা লাগতেছে। ইসুফ, গুড মাইডিয়ার, গুড পয়েন্ট ভাই। এই যে ইসুফ, আমাদের ডিয়ারেস্ট ইসুফ ভাই যেটা বললেন, এটা আমরা একটু জাস্ট ফলো। এই মেসেজ টেসেজ লাগবে না তো। আপনি এই যে নাম আমি বললাম না যে ইয়ে আমাদের আজম এবং আজিমুল, একটু ওই আজিমুলকে ফলো করেন আপনাদের ক্যাপ্টেন, আপনার বলে দিন ঠিক আছে, দ্য এনভায়রনমেন্ট। আপনারা বিরতি যখন ছাড় দিবেন, এইভাবে এশার নামাজের বিরতি থাকে, আর সিনপসিস গুলো ক্যাপ্টেনের কাছে যাবেন। কাজে ক্যাপ্টেন পাওয়ারফুল, ক্যাপ্টেন আর পাওয়ারফুল, তিনজন তো চারজন, তো এই যাবে, রেকর্ডিং যাবে। আর আমি একটু রিকোয়েস্ট করবো, রেকর্ডিং এর কম ইয়ে করে অ্যাটেন্ডেন্স যদিও 50%, বাই মাই অ্যাম্বিশন হিয়ার, প্লিজ কাম এন্ড জয়েন অল দ্য সেশন আনটিল ফার্দার ইউর এক্সামিনেশন। এবং প্রফেশনাল লেভেলে দেখবেন এক টিচার ক্যারিং দেয়ার I think performance and totally outstanding their technique and the methodology. দোয়া থাকলো, আর দোয়া চাই। স্যার প্লিজ শুরু করুন। হ্যাঁ আদাব, ঠিক আছে আল্লাহ হাফেজ, Thanks. আসসালামু আলাইকুম, ভালো থাকি, ভালো থাকি। থ্যাংক ইউ। আচ্ছা আমরা তাহলে ফিরে আসি যেখানে ছিলাম। সেটা হলো একটা ভালো ট্যাক্স সিস্টেমের কি বৈশিষ্ট্য সেটা নিয়ে কথা বলতেছিলাম। ইকুইটি, সিম্পলিসিটি, কনভিনিয়েন্স, স্টেবিলিটি। যে ট্যাক্স স্ট্রাকচার শুড নট বি চেঞ্জড ফ্রিকুয়েন্টলি। তো এখন যদি ট্যাক্স স্ট্রাকচার, ট্যাক্স রেট এগুলো যদি ফ্রিকুয়েন্টলি চেঞ্জ হয়, মানুষ তার ট্যাক্স প্ল্যানিং করতে পারে না। তারপর প্রোগ্রেসিভিটি, ট্যাক্স সিস্টেম শুড বি প্রোগ্রেসিভ। এখন আমাদের যে ট্যাক্স সিস্টেম, বিশেষ করে আপনার ইন্ডিভিজুয়াল ট্যাক্স সিস্টেমটা প্রোগ্রেসিভ, এটা ধাপে ধাপে রেটটা বাড়ে। সার্টেনটি, ট্যাক্স সিস্টেম শুড নট হ্যাভ এনি অ্যাডভার্স ইফেক্ট, মানে এমনভাবে যেন ট্যাক্স আরোপ করা না হয় তার এক বিরূপ প্রভাব পড়ে, মানুষ ট্যাক্স দিতে না চায়, এরকম যেন না হয়। তো যাই হোক, এগুলো মানে মারফতি কথাবার্তা। তো এবং ভালো ট্যাক্স সিস্টেমে যে ক্যানন অফ ট্যাক্সেশন, এটা সম্পর্কেও আমরা জানি যে একটা গুড মানে ট্যাক্স সিস্টেমের যে ক্যানন অফ ইকুইটি, ক্যানন অফ সার্টেনটি, ক্যানন অফ কনভিনিয়েন্স, ক্যানন অফ ইকোনমি, এগুলো দেখে নিন, আমি দিয়ে দেবো, এগুলো আপনারা দেখে নিতে পারবেন। ইভেন ডাইরেক্ট ট্যাক্স এবং ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে যে পার্থক্য, সেটাও আমরা জানি। সেটা এই লেভেলে অত বেশি জানার দরকার নাই, বাট এখানে খুব সুন্দরভাবে পার্থক্য করে দেয়া আছে। যদি আপনারা আমরা এক নজর দেখতে চাই, আমরা দেখে নিতে পারবো। তারপরে আসেন লিগাসি। এই যে ইনকাম ট্যাক্সের লটা আমরা এখন ফলো করি, ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023, এইটা আসছে সেই ব্রিটিশ ইন্ডিয়া 1860-তে প্রথম এই উপমহাদেশে ইনকাম ট্যাক্সের আইন হয়। এবং তার আগে হয়তো জমিদারি প্রথা ছিল, ওইভাবে রেভিনিউ উঠতো। এরপরে ইনকাম ট্যাক্স দিয়েই রেভিনিউটা আদায় হওয়া শুরু হয়। এবং আস্তে আস্তে এখন তো আমরা নতুন বাংলা আইন পেয়েছি গত বছর, সেটা হলো ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023। এর আগ পর্যন্ত আমরা যেটা পড়তাম সেটা হলো ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984। তো যাই হোক, এটা লিগাসিটা একটু দেখালাম আপনাকে, যে ধারাবাহিকতা, যে কিভাবে এটা আসছে। এবং বাংলাদেশের যে ট্যাক্স স্ট্রাকচার, এতে আপনি মানে ডাইরেক্ট ট্যাক্স পাবেন, ইনডাইরেক্ট ট্যাক্স পাবেন, দুইটাই আছে। যেমন ইসের মধ্যে আপনি ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে আপনি পাবেন ইনকাম ট্যাক্স, গিফট ট্যাক্স, ট্রাভেল ট্যাক্স, ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স, নন জুডিশিয়াল স্ট্যাম্প, রেজিস্ট্রেশন ইত্যাদি ইত্যাদি। আর ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে কাস্টমস ডিউটি, এক্সাইজ ডিউটি, নার্কোটিক্স অ্যান্ড লিকার ডিউটি, ভিএটি, টার্নওভার ট্যাক্স, সাপ্লিমেন্টারি ডিউটি, এসডি ইত্যাদি। এবং হিসাব করে দেখা যায় যে বাংলাদেশের যে টোটাল রেভিনিউ কালেকশন, তার অলমোস্ট 90% আদায় করে দেয় একা এনবিআর, মানে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। এবং ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এবারের টার্গেট সম্ভবত 4,80,00,000, 4,80,00,000 টাকা, 4,80,000 কোটি টাকা। আচ্ছা, এবং এই যে 4,80,000 কোটি টাকার যে বিভাজন, এই বিভাজনটাও মোটামুটি এরকম সবচাইতে। এবং ইনকাম ট্যাক্স এবং ভিএটি দুইটার হলো ইকুয়াল পোর্শন, 1,77,600, মানে টোটাল রেভিনিউ কালেকশন টার্গেটের 37%, আর বাকি 26% হচ্ছে ডিউটি। এইভাবেই মানে সহজভাবে ভাগ করা এবছরে
এটা। এবারে আমরা যদি ইনকাম ট্যাক্সের রেটটা দেখি তাহলে আপনি এটা দেখতে পাবেন। এবং এবারের বাজেটে একটা যে মজার জিনিস সেটা হলো যে 24-এর যে বাজেট, এই বাজেটে সরকার 2 বছরের ট্যাক্স রেট ঘোষণা করছে। মানে এই ব্যক্তি কর হার যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন, এবং লাল কালি যেটা দেখতে পাচ্ছেন এবছরে এই যে 4 লাখ 5 লাখ, এটা আগে ছিল 3 লাখ 4 লাখ। তো সেখানে একটু চেঞ্জ আসছে 24-25-এ, 23-24 থেকে। আর 25-26 তো আপনার আগামী বছরের কথা, তখনকার রেটটাও অলরেডি ডিক্লারেড। তো দেখতেই পাচ্ছেন, এবং মহিলা এবং যারা সিনিয়র সিটিজেন তাদের জন্য প্রথম স্ল্যাবটা 3.5 লাখ টাকার জায়গায় হবে 4 লাখ। পরের স্ল্যাবগুলো সবার জন্য সমান। এই তো দেখেন এই স্লাইডে যদি কারো কোনো কোশ্চেন থাকে। সাউন্ডের সমস্যা, যাই হোক, কোশ্চেন না থাকলে তো নাই। এমনি তো আপনার বোঝার কথা যে এই যে স্ল্যাব দিয়ে আমরা যদি ট্যাক্স ক্যালকুলেশন করি তাহলে ট্যাক্সটা কেমন দাঁড়াবে। যেমন যেমন আমি যদি বলি যে কারোর ইনকাম যদি হয় 10 লক্ষ টাকা, তার ট্যাক্স হবে কত, সেটা আপনি বের করতে পারবেন কিনা? অবশ্যই পারবেন। কারণ 10 লক্ষ টাকা কত ট্যাক্স আসবে এটা বের করতে গেলে আপনাকে প্রথম 3.5 লক্ষ শূন্য ওই স্ল্যাবে ফেলে 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 করতে হবে আপনাকে। তো এটাই নিয়ম, যেভাবে বলা আছে, যেভাবে এখানে দেখানো আছে, এটাই নিয়ম। এই বছরে দেখেন হাইয়েস্ট ট্যাক্স রেট হচ্ছে 25%, কিন্তু আগামী বছরে কিন্তু হাইয়েস্ট ট্যাক্স রেট হবে 30%। মানে এখন যারা আয় করতেছে এই আয়ের উপরে আগামী বছরে ট্যাক্স দিতে হবে। অর্থাৎ এখন যেটা ইনকাম ইয়ার চলতেছে 24-25, এটার করসপন্ডিং অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে 25-26। তো 25-26-এ কিন্তু ট্যাক্স অনেক বেশি হবে। যারা একটু বেশি আয় করে তাদেরকে অনেক বেশি ট্যাক্স দিতে হবে। এই সাইফুর রহমান বলেন। কিছু বলবেন? তো লেখা ছিল তো সাইফুর রহমান রেইজ হ্যান্ড। তার মানে ডিসপ্লেতে বাবুল একজন স্যার দাগ দিচ্ছে, স্যার একটু বলে দিবেন কি? হ্যাঁ, বলে দেবো। কি কোথায় কি রেইজ হ্যান্ড করলেন নাই তো স্যার, আমি ডিসপ্লেতে স্ক্রিনে দাগ দিচ্ছে কে জানি, সেটা বলতেছে আর কি। এখন এগুলো পোলাপানে করে, আমি কি করবো? অনেকে 300 জন স্টুডেন্ট, কার ছেলে মেয়ে কি দাগ দিতেছে আমি কি জানি। এগুলো অনলাইন ক্লাস তো একজন আনম্যানেজেবল একটা ক্লাস, 300 জনের একটা ক্লাস, এটা কি সম্ভব এইভাবে যে এক একজন এরকম দাগ দিতে থাকে কেউ? এটা তো কত কিছুই, এটা কোনো আই কন্ট্যাক্ট হচ্ছে না, আপনার সাথে আমার কোনো আই কন্ট্যাক্ট হচ্ছে না। কারণ আমার একার আই আছে, আপনাদের আই নাই। আপনাদের আই নাই মানে কেউ চালায় রেখে চা খেতে গেছে, কেউ কোথায় গেছে খবরই নেই। এই বাস্তবে তো আমরা দেখি তো অনলাইনের ক্লাসগুলো তো আমরা দীর্ঘদিন যাবৎ নিয়ে দেখতেছি, যেটা মানে খুব একটা ফ্রুটফুল হয় না। আচ্ছা, যাই হোক আর কি। স্যার হ্যাঁ, বলেন। স্যার এখান থেকে অ্যানোটেশনটা কিন্তু অফ করে রাখা যায় স্যার। ওইটা তো আমি আবার এক্সপার্ট না। অ্যানোটেট করা হচ্ছে তো, হুম, অফ করে রাখা যায়। স্যার নিচে ওই যে থ্রেশহোল্ড গুলো আছে ওইখান থেকে 3 আর 4 নাম্বারটা একটু বুঝে দিবেন। হ্যাঁ, কি 3 আর 4 কি বলেন? হ্যাঁ স্যার ওই যে থ্রেশহোল্ড এর কথা বলছেন না নিচে 3 নাম্বার পয়েন্ট আর 4 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার পয়েন্টে যে বললো না থ্রেশহোল্ড লিমিট ফর ও 3 প্যারেন্টস নাম্বার। অর লিগ্যাল গার্ডিয়ান অফ এনি ফিস, হুম হুম হুম। এটা আর হচ্ছে 4 নাম্বারটা স্যার বুঝেছে। মানে আমরা তো জানি যে মিনিমাম ট্যাক্স 5,000 টাকা হয়, কিন্তু পার লোকেশনটা একটু কনফিউশন হচ্ছে তো। না না, এটা হচ্ছে আপনার 4 নাম্বার যেটা নিচে, সবার নিচে, ওখানে বলা আছে বাংলাদেশকে 3 ভাগে ভাগ করা। একটা হলো ঢাকা চিটাগাং সিটি কর্পোরেশন এলাকার যারা করদাতা তাদের মিনিমাম ট্যাক্স 5,000 টাকা। আর বাংলাদেশের যে বাকি সিটি কর্পোরেশন সেগুলোর মিনিমাম ট্যাক্স, সেই সব জায়গার করদাতাদের জন্য মিনিমাম ট্যাক্স হচ্ছে 4,000। আর এর বাইরে বাংলাদেশের বাকি প্রান্তে 3,000। সিটি কর্পোরেশনের বাইরে হলে 3,000। স্যার ক্লিয়ার? তাহলে 3 নাম্বারটা একটু বোঝা দেন। রাইট, 3 নম্বরে আসতেছি। 4 নাম্বার শেষ করে আমি 3 নম্বরে আসতেছি। 4 নাম্বারটা তো শেষ, বাংলাদেশকে 3 ভাগে ভাগ করা জি স্যার। গেল না? হ্যাঁ, গেল। 3 নম্বরে হচ্ছে যাদের ফ্যামিলিতে আপনার অটিস্টিক বাচ্চা আছে, ফিজিক্যালি চ্যালেঞ্জড বাচ্চা যদি থাকে, অটিস্টিক বাচ্চা, সেই বাবা মায়ের কষ্টের তো শেষ নেই। তো সেই বাবা মাকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য বলছে যে যে ফ্যামিলিতে ধরেন বাবা চাকরি করে আর মা তো ঘর সামলায়, ধরেন বাচ্চা অটিস্টিক, তাহলে সেই বাবা
পুরুষ মানুষ যেহেতু তার তো প্রথম 3.5 লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত হওয়ার কথা, কিন্তু সেটা না হয়ে সে আরো 50,000 টাকা বাড়তি পাবে। সে প্রথম 4 লক্ষ টাকা তার কর হবে শূন্য। এই আর হলো যদি ধরেন তার ফিজিক্যালি চ্যালেঞ্জড বাচ্চা আছে ফ্যামিলিতে, দুজনই চাকরি করে, বাবা মা অনেক কষ্ট করে, হয়তো বাচ্চারে তার দাদির কাছে রেখে যায় বা কোনো কিছু, তাইলে বলছে যে দুইজনই কি এই বেনিফিট পাবে 50,000 50,000? বলছে যে না, যে কোনো একজন। এখন কে নিবে, বাবা নিবে না মা নিবে এই বেনিফিট, সেটা তাদের ব্যাপার, তারা চয়েস করবে। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। হুমায়ুন কবির। স্যার বাচ্চা যদি দুইজন থাকে তাহলে কি এটা মানে ওইটাকে 2 দিয়ে গুণ দিয়ে যেটা হবে সেটা? না, পার চাইল্ড এটা পাবে। হুম, এখানে লেখা আছে না? এই যে লেখাই তো আছে, আপনি তো দেখেন নাই। এই যে বলা আছে যে ডিপেন্ডেন্ট উইল বি 50,000 টাকা মোর ফর ইচ চাইল্ড। ইএসসিএইচ দেখছেন কিনা? প্রতিটা বাচ্চার জন্য 50,000 টাকা এক্সট্রা। আসসালামু আলাইকুম স্যার। স্যার এখানে মিনিমাম ট্যাক্সটা কি হচ্ছে স্যার কারেন্ট লোকেশন মানে কারেন্ট লিভিং লোকেশন অনুযায়ী না টিন লোকেশন অনুযায়ী স্যার হবে? না, লিভিং লোকেশনও না, টিন লোকেশনও না। করদাতার বাংলাদেশের কোন প্রান্ত থেকে তার আয় উদ্ভূত হচ্ছে। ধরেন আমি আপনার উদাহরণ দিই, সেটা হলো মানে ঢাকায় চাকরি করে, কিন্তু টিন যখন খুলছিল তখন তার পোস্টিং ছিল যশোর। তো তার মানে কি যশোর হলে তার কি 3,000 দিতে হবে? নো, তার পোস্টিং যেহেতু ঢাকা, তার ইনকামটা উদ্ভূত হচ্ছে ঢাকা থেকে, সুতরাং 5,000 দিতে হবে। ঢাকায় বসে রিটার্ন ফিল আপ করবে, কিন্তু হয়তো রিটার্নটা দিয়ে আসবে যশোর, মানে পুরোনো জায়গায় যেখানে তার ইনকাম ট্যাক্সের ফাইল। তাতে কি? আবার উল্টাটাও বলতে হয়। হুম, যে ঢাকা থেকে ফাইল খুলছে কিন্তু পোস্টিং হলো যশোর, তো যশোরে পোস্টিং যেহেতু, সুতরাং 3,000 হবে। মানে ইনকামটা বাংলাদেশের কোন প্রান্ত থেকে উদ্ভূত হচ্ছে, ওইটা হলো বড় কথা। আচ্ছা, গেল। আর স্যার আমি হচ্ছে যে অডিওর জন্য একটু প্রবলেম হয়েছে, 3 নম্বরটা কাইন্ডলি স্যার একটু একবার বলবেন, কাইন্ডলি স্যার। শুনেন, এই লেভেলে আপনার 3 নাম্বার দরকার নাই। এই 3 নাম্বার করে এই যে সময় নষ্ট করতেছেন, এই লেভেলের এটা না, এটা স্যার 3 নাম্বার দিয়ে কি করবেন আপনি? এই বা অটিস্টিক বাচ্চা, যে ফ্যামিলিতে অটিস্টিক, একবার বলছি, আবার যদি এগুলা বলে সময় নষ্ট করি, স্যার আসসালামু যে আলাইকুম। ফ্যামিলিতে যে ফ্যামিলিতে অটিস্টিক বাচ্চা আছে বা ফিজিক্যালি চ্যালেঞ্জ বাচ্চা আছে, সেই বাচ্চার বাবা মানে তার প্রথম 3.5 লক্ষ টাকা শূন্য না হয়ে 3.5 লক্ষ টাকা প্লাস 50,000, ওই 4 লক্ষ টাকা। অথবা তার মা যদি করদাতা হয়, মা যদি এই ফেসিলিটি নিতে চায়, সে মায়ের 4 লাখ টাকার জায়গায় 4.5 লাখ টাকা হবে প্রথমটা। এই আর কি। স্যার আসসালামু আলাইকুম স্যার। বলেন, একজন একজন বলেন। স্যার ম্যাক্সিমাম লিমিট 300 হওয়ার কারণে অনেক পার্টিসিপেন্ট অংশগ্রহণ করতে পারতেছে না স্যার। তা আমি কি করবো? এগুলো আমারে বলে কি হয়? আপনার এটাই এত সময় হালিম সাহেব লম্বা লেকচার দিয়ে গেল, তারে বলতে পারলেন না? যারা আমরা অনেকে নেটওয়ার্কের বাইরে যাওয়ার পরে আর জয়েন করতে পারতেছি না, ম্যাক্সিমাম লিমিট 300 দেখাচ্ছে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, বলেন। সেশনটা কি স্যার রেকর্ড করে রাখা যাবে স্যার? কোশ্চেন সেশনটা একেবারে লাস্টে করলে স্যার একটু মনে হয় আমরা আরো আগাইতে পারতাম বেশি স্যার। আমি ওইটার পক্ষপাতী না, কারণ এখন চোখের সামনে যেটা, এইখানে আপনার প্রশ্ন রেইজ হলো, আপনি এখন করবেন না, এটা আপনি মানে বসে থাকবেন, পরে দেখা গেল আর এটা করা হয়ে ওঠে না। তো সুতরাং আমি ওইটার খুব একটা পক্ষপাতী না। তাতে স্যার আসসালামু আলাইকুম স্যার। ক্লাসগুলো লাইভলি হয় না। আমি আপনারে বাধা দিয়ে রাখবো, আপনার মুখ বন্ধ করে রাখবো, যে সব আমার বলা শেষ হবে তারপরে আপনি মানে বলতে পারবেন, তখন দেখা গেল যে আপনার আর মনেই নেই কি বলবেন করে একটা ছিল। এটা বাস্তবতা, এটা। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার একটা হ্যাঁ, কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার আমরা স্যার প্রত্যেক ফাইন্যান্স সেক্টরে দেখি মানে কারেন্ট যে ইয়াটা থাকে অ্যাসেসমেন্ট ইয়ার থাকে সেই স্ল্যাবটা দেওয়া দেওয়া থাকে আর কি। এবারে ফাইন্যান্স সেক্টরে দেখলাম হচ্ছে যে পরবর্তী কর বছরে যে স্ল্যাবটা সেটাও দেওয়া আছে। এটার কোনো স্পেসিফিক কোনো পারপাস আছে স্যার? হ্যাঁ, ট্যাক্স প্ল্যানিং পারপাস, যাতে আপনার আগাম জানতে পারেন যে আগামী বছর আপনাকে কত ট্যাক্স দিতে হবে। এটা ভালো তো, এটা তো ভালোর জি জন্যই স্যার, করা। থ্যাংক ইউ। ইয়েস স্যার, এটা খুব ভালো উদ্যোগ ছিল স্যার এবার। হুম, ঠিক আছে। হুমায়ুন কবির, আপনি হাত নামান। হুমায়ুন কবির নাই, হাত জায়গায় চলে গেছে নাকি? আচ্ছা, যাই হোক, আশা করি আর এইটাতে কোনো কথা, মানে এই থাকার কোশ্চেন থাকার কথা না।
আচ্ছা, এখন দেখেন ওয়েল সারচার্জ, আর আপনার ওই একটা ব্রেক দেবো, কিন্তু আমরা ওই নামাজের সময় হলে আমাকে বলবেন কখন ব্রেক দিতে হবে। এখন স্যার আটটায় ব্রেক দিলে ভালো হয় স্যার, নামাজ ম্যাক্সিমাম মসজিদে 8টায়। 8টায়। স্যার নামাজের জন্য প্রেসক্রাইব শিডিউল আছে স্যার, ওই শিডিউলে দিলে দেওয়া ঠিক আছে স্যার। আবার নামাজ তো মসজিদে গিয়ে পড়ে এসে 15 মিনিটে পারবে না স্যার। স্যার 8টাই ঠিক আছে স্যার, 8টাই আমাদের জন্য অ্যাপ্রুভ করেন। স্যার 8টা থেকে ওই যে 15 মিনিট দিলে ভালো স্যার। তাই? আচ্ছা, জি ঠিক আছে, স্যার 8টাই সব। ঠিক আছে, যেভাবে বলবেন সেইভাবেই হবে, অসুবিধা নেই। 8টা হলে তো 8টা বেজেই গেছে প্রায়। জি স্যার 8টাই আমাদের জন্য কনসিডার করেন স্যার। না না, জি আমার তো স্যার, কনসিডার করতে কোনো আপত্তি নেই, আমার পক্ষ থেকে তো কোনো আপত্তি নেই, যেভাবে কনভিনিয়েন্ট হয় সেটাই হবে, তাই না? এই তো 8টায় দিলে আর 2-3 মিনিট আছে, আমি 3 মিনিটে এইটা শেষ করি। জি স্যার। সেটা হলো আপনার আপনি একটু দেখেন যে সারচার্জ। হুমায়ুন কবির আবার হাত জাগাইছে কেন? হুমায়ুন কবির কে? চিন্তা করেন। স্যার আপনি হাত জায়গার দিকে তাকায়েন না, যে প্রশ্ন করবে স্লাইডে এসে কথা বলুক। হাত জায়গায় না, ভুলে জাগাচ্ছে মনে হয় স্যার। আরে হুমায়ুন কবির হাত জাগাই আছে তো হয়তো সে নিজে জাগায় নাই, তার মেয়ে আইসা যাই হোক আর ওইটাকে কি। কনসিডার করেন না স্যার, যে বলবে এরকম মাইক্রোফোন অন করে স্যার বললে এটা নিয়েন, হাত জায়গাটা নিয়েন না স্যার। ঠিক আছে, আপনি অফ করেন, মাইক্রোফোন অফ করেন। আচ্ছা দেখেন, ওয়েল সারচার্জ যেটা, সম্পদ বেশি থাকার কারণে, 4 কোটি টাকার বেশি থাকার কারণে সারচার্জ দিতে হয়। তো সেই সারচার্জ কত টাকা দিতে হয় সেটা এক নজর দেখেন। দরকার হয় এটা টানানো থাকবে যদি মানে কোশ্চেন শেষ না হয়। মানে কারোর যদি 4 কোটি টাকা পর্যন্ত সম্পদ থাকে তাহলে তাকে কোনো সারচার্জ দিতে হয় না, এবং এই সারচার্জ দিতে হয় কিন্তু ট্যাক্সের সারচার্জ। হ্যালো স্যার, স্যার হুমায়ুন কবির বলছি স্যার। হ্যাঁ বলেন। হ্যালো স্যার। বলেন। হ্যালো স্যার, হুমায়ুন কবির বলছি। হ্যাঁ হুমায়ুন কবির বলেন। আমি সিএমএ মেম্বার স্যার, আমি চাকরি করে অংশগ্রহণ করছি। অনলাইনে ক্লাস তো স্যার খুবই ভালো হচ্ছে স্যার, বাংলা সুন্দর শোনা যাচ্ছে, কোনো সরগোল নাই, কোনো ডিস্টার্ব নাই। এটা এটা মানে ডিপেন্ড করে কে কেমন ভাবে নিচ্ছে। আমি যদি সিরিয়াস হয় আমার কাছে এই ক্লাসটা সিরিয়াস। হ্যাঁ, এবং এটা আপনি যে বলতেছেন প্রত্যেকটা অক্ষর আমার কানে যাচ্ছে এবং খুব ভালো লাগছে। ওই আমি সিস্টেমটা জানি না দেখে হলো হ্যান্ড রেজ ও করছিলাম। আচ্ছা আচ্ছা, বুঝছি। না ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে স্যার, এবং না আপনার খুবই ভালো ক্লাস করছে। আমি এটা আপনি এটা কন্টিনিউ করেন। এটা অনলাইন যারা ফিজিক্যাল করবে করুক, সি স্টুডেন্ট, কোনো সমস্যা নাই। সাথে সাথে যাতে অনলাইনটা চলে স্যার, আমাদের জন্য সুবিধা। আমরা তো আর ইয়াং এজে ছেলেদের সাথে যে বসে ক্লাস করাটা ঠিক নয় স্যার, এই জন্য আমরা অনলাইনে এসে। ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ। আচ্ছা, তো এইটা এক নজর দেখেন, এটা তো মানে শেষ হবে না, এই স্লাইড তো ধরেন চলবে 8টায় যদি ব্রেক দিতে হয়। তো তাও একটু বলি, 4 কোটি টাকা পর্যন্ত তো আপনাকে দিতে হবে না। যদি কারোর সম্পদ 4 কোটি টাকার বেশি থাকে কিন্তু 10 কোটি টাকার মধ্যে থাকে, তাহলে তাকে ট্যাক্সের 10% তাকে সারচার্জ দিতে হবে। অথবা যদি কারোর ধরেন সম্পদ 4 কোটি টাকার কম কিন্তু তার একাধিক গাড়ি আছে, তাহলেও তাকে ট্যাক্সের 10% সারচার্জ দিতে হবে। অথবা তার যদি 8,000 স্কোয়ার ফিটের উপরে বাড়ি থাকে বা ফ্ল্যাট থাকে, অথবা 2-3টা ফ্ল্যাট আছে, সবগুলো যোগ করলে যদি 8,000 স্কোয়ার ফিটের বেশি হয় বা 8,000 স্কোয়ার ফিট হয়, তাহলেও তাকে ট্যাক্সের 10% সারচার্জ দিতে হবে। আর পরেরগুলো তো দেখতেই পাচ্ছেন, 10 কোটি থেকে 20 কোটি হলো 20%, 20 কোটি থেকে 50 কোটি হলো 30%, আর কারোর যদি অ্যাসেট 50 কোটি টাকার বেশি হয় তাহলে 35%। এবং এই 35% কিন্তু সম্পদের 35% না, ট্যাক্সের 35%। কারো ট্যাক্স যদি হয় 5,000, আপনাকে একটা কোশ্চেন করি এটা শেষ করি। সেটা হলো ধরেন একজনের ট্যাক্স আসছে 5,000 কিন্তু তার সম্পদ আছে 5 কোটি, তাকে কত টাকা সারচার্জ দিতে হবে কেউ বলতে পারবেন? স্যার, আমার 500 টাকা। sorry, 5,500 টাকা। 5,000 উপর 35%। হ্যাঁ, আমি কোশ্চেনটা ছিল যে এক ভদ্রলোকের ট্যাক্স আসছে 5,000 টাকা, ট্যাক্স আসছে 5,000 টাকা কিন্তু তার সম্পদ হলো 5 কোটি, তো তাকে কত টাকা সারচার্জ দিতে হবে? 500 টাকা স্যার। 500। হ্যাঁ, উত্তর হচ্ছে 500। উত্তর হচ্ছে 500। ট্যাক্স যেহেতু 5,000, 5,000 টাকা 10%-এ 500 টাকা দিতে হবে তাকে সারচার্জ। টোটাল দিতে হবে তার 5,500। ঠিক আছে, এই আর কি। তো ঠিক আছে, তাহলে এটা তো মোটামুটি আপনার সারচার্জটা ক্লিয়ার, তাই না? এখন আর আমাকে 2 মিনিট সময় দেন একটু। 8টার জায়গায় 8:02 দিলে কি অসুবিধা হবে? 8টার জায়গায় তাইলে না তাইলে 2টা স্লাইড বাকি আছে, এটা একটু শেষ করে দিই। সারচার্জের বিষয়টা শেষ। এখন আসেন কোম্পানির ট্যাক্স রেট। সাউন্ড অফ করেন। কোম্পানি ট্যাক্স রেট
লিস্টেড কোম্পানি যেগুলো সেগুলো ট্যাক্স রেট আইদার 20 অর 22.5 অর 25, ডিপেন্ডিং হলো দুইটা কন্ডিশন আছে, কন্ডিশন দুইটা দেখাবো। আর যেগুলো প্রাইভেট লিমিটেড কোম্পানি তার ট্যাক্স রেট হচ্ছে 25% বা 27.5%। যদি কন্ডিশন মানে তাহলে 25, কন্ডিশন না মানলে 27.5। তেমনি ভাবে ওয়ান ম্যান কোম্পানি ওপিসি তাদের ট্যাক্স রেট হচ্ছে আইদার 20 অর 22.5। ওই যে দুইটা কন্ডিশন মানে ওটার উপরে ডিপেন্ড করে। কন্ডিশন দুইটা হলো কি কি? একটা হলো যে সমস্ত বিক্রি হতে হবে ব্যাংকিং চ্যানেলে, আর এক্সপেন্ডিচার 36 লক্ষ টাকার উপরে ক্যাশ এক্সপেন্ডিচার করা যাবে না। এই দুইটা শর্ত। আর ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান তাদের ট্যাক্স রেট হচ্ছে 37.5%, আর বিদেশি ব্যাংক বা নন লিস্টেড ব্যাংক তাদের হলো 40%। মার্চেন্ট ব্যাংক যেগুলো, যেটা শেয়ার কারবারিদেরকে লোন দিয়ে থাকে, তাদের ট্যাক্স রেট হচ্ছে 37.5। মোবাইল ফোন কোম্পানিগুলোর ট্যাক্স রেট হচ্ছে 45। আগে এটা 40 এবং 45 ছিল। এটা এবারের বাজেটে এটা লিস্টেড, নন লিস্টেড অর্থাৎ গ্রামীণ ফোন, রবি, বাংলা লিংক সবারই এক রেট এখন। মোবাইল ফোন কোম্পানিগুলো 45 এবছর থেকে। আর হলো যারা টোবাকো সামগ্রী মানে বিড়ি, গুল, জর্দা, সিগারেট তৈরি করবে, ম্যানুফ্যাকচার করবে, তাদের ট্যাক্স রেট হচ্ছে 45 প্লাস 2.5% হচ্ছে টোবাকো চার্জ অন দ্য সেম ইনকাম। একই আয়ের উপরে ধরেন একটা ব্রিটিশ আমেরিকান টোবাকো 100 কোটি টাকা প্রফিট। 100 কোটি টাকা যদি প্রফিট হয়, তার 45 কোটি টাকা দিতে হবে ট্যাক্স, আর 2.5 কোটি টাকা দিতে হবে টোবাকো চার্জ। টোটাল দিতে হবে 47.5 কোটি। বিষয়টা এরকম আর কি। স্যার একটা কোশ্চেন। হ্যাঁ বলেন। স্যার এই টাওয়ার কোম্পানিগুলো কি মোবাইল ফোন কোম্পানি আন্ডারে পড়বে নাকি সেপারেট স্ল্যাবে পড়বে? না, সেপারেট। ওটা টাওয়ার কোম্পানিগুলো আলাদা প্রাইভেট লিমিটেড কোম্পানি। স্যার জি একটা স্যার, কোশ্চেন বুঝতে ছিল স্যার। হ্যাঁ একটা কোশ্চেন ছিল, এই যে সারচার্জ স্যার এডিশনাল যে দিতে হবে, হ্যাঁ এটা কি ইনকাম ট্যাক্স অথরিটির ইনকাম নাকি এটা অন্য কোনো ফান্ড বা কোথাও যাবে? না না না, সরকারের ঘরে ইনকাম ট্যাক্স খাতেই যাবে। থ্যাংক ইউ স্যার। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ স্যার এটা তাহলে 45 আর 2.5 আলাদা কেন করা হলো? এটা তো 47 করলেই পারতো, ওটা হলো যে খারাপ 44.5। জিনিস বানায় না। 47.5 এখানে একবারে দেয়া যেত, 47.5 দেয়া যেত, কিন্তু দেখতে বেশি খারাপ দেখায় যে মানুষ 100 টাকা আয় করলে 47.5 টাকা ট্যাক্স দিতে হবে। তার থেকে যদি এমন বলা হয় না 45 টাকা ট্যাক্স আর 2.5 টাকা হলো খারাপ জিনিস বানায়, এই জন্য সারচার্জ, তখন সবাই বাহবা দেয়, ধরো ওরে বেশি করে ধরো। বুঝছেন? তার মানে স্যার এখানে আসলে ক্যালকুলেশনে কোনো ইফেক্ট নাই, জাস্ট দেখানোর জন্য। হ্যাঁ, জাস্ট দেখানোর জন্য। আদব নাম স্যার। আলাদা, নাম আলাদা। একটা হলো ট্যাক্স 45% আর একটা হলো টোবাকো সারচার্জ। হ্যাঁ বলেন। স্যার একটা কোশ্চেন ছিল সারচার্জের উপরে। হুম। সারচার্জের ক্ষেত্রে বলা হয়েছে যে যদি আচ্ছা শোনেন, একটা একটা কথা বলি আপনাকে একটু থামাই দিয়ে। এইটাই কিন্তু লাস্ট স্লাইড, মানে নামাজের ব্রেকের আগে। আর আর কিছু নাই কিন্তু আমাদের। সুতরাং আমার দিক থেকে পড়ানো শেষ, আমি ব্রেকে চলে যাব। এখন আপনার এই যে এই সারচার্জ নিয়ে কি কোশ্চেন বলেন। সারচার্জের ক্ষেত্রে বলা হয়েছে যে দুইটা একের অধিক গাড়ি থাকলে সারচার্জ আর দিতে যারা হবে। নামাজে যাবেন চলে যান, তারা অসুবিধা নেই। বলেন। তো স্যার বলা হয়েছে যে একের অধিক গাড়ি থাকলে সারচার্জ দিতে হবে। তো সাপোজ আমার একটা গাড়ি আছে কিন্তু সেটার বাজার মূল্য হচ্ছে 10 কোটি, তাহলে কি আমার সারচার্জ দিতে হবে? একটা গাড়ির দাম 10 কোটি। জি স্যার। আপনার ওই 10 কোটি সহ আপনার মোট সম্পদ কত? স্যার তাহলে কি সেটা নেট নেট ওয়েলথের মধ্যে তো পড়ে স্যার, সেই হিসাবে 10% কি ট্যাক্স দেবো? শোনেন একটা জিনিস, শুনুন, আপনাকে আমি একটা কথা জিজ্ঞেস করছি, এটার উত্তর আপনি দেন নাই। সেটা হলো আপনার তো অনেক কিছু আছে, আপনার মানে একজন ব্যক্তির তার একটা গাড়ি আছে, ওইটার দামই হলো 10 কোটি। তার কি এই 10 কোটি টাকাই না আর কিছু নাই? তার কোনো ব্যাংক ব্যালেন্স নাই, তার কোনো সহায় সম্পদ নাই? যদি নাই বলেন নাই, কি বলেন? স্যার ধরলাম সব মিলিয়ে 15 কোটি টাকা হয় আর কি। হ্যাঁ, এইবার যাতে আসেন 20%। আপনার চোখের সামনে 10 কোটি থেকে 20 কোটির মধ্যে যাদের সম্পদ, তাদের হলো ট্যাক্সের 20% সারচার্জ দিতে হবে। জি স্যার। বুঝছেন? জি স্যার। এই আর কি। জি স্যার, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। জি স্যার, ওই যে আমাদের যে একটা বললেন যে প্রাইভেট লিমিটেড কোম্পানি কন্ডিশন মানলে 20% আর না মানলে 22.5%। তো 36 লাখ টাকা ক্যাশ ট্রানজেকশন, এটা একটু ক্লিয়ার করবেন আসলে এই শর্তটা একটু? হ্যাঁ হ্যাঁ, না করবো, সব করবো। না এখন এই ব্রেকে গেছে যে সবাই।
না স্যার জাস্ট 2 মিনিট একটু খালি আসলে করেন স্যার, অন্যরা আবার আয়া সেম কোশ্চেন করবে। হুম, এটা টানানো থাকুক আর কি, সবাই আসুক তারপরে, নাহলে বারবার একই রিপিট করতে হয় আমার, কষ্টটা আমার আর কি, আপনার না। স্যার ব্রেকে তো কেউ নাই, 296 জন পার্টিসিপেন্ট অলরেডি আছে। না না, ওটা চালায় রেখে গেছে, অলরেডি চলে গেছে। তা আমরা 15 মিনিটের ব্রেকের পরে আবার আসতেছি, ঠিক আছে। স্যার